নওশাদ ভাইয়ের সংগ্রাম, নওশাদ ভাইয়ের সংগ্রাম, আইএসএফের সংগ্রাম, নওশাদ ভাইয়ের সংগ্রাম, নওশাদ ভাইয়ের আগমন, নওশাদ ভাইয়ের আগমন, নওশাদ ভাইয়ের আগমন, নওশাদ ভাইজানের আগমন। আইএসএফ 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 জিন্দাবাদ। নওশাদ ভাইজানের আগমন, নওশাদ ভাইজানের সংগ্রাম, নওশাদ ভাইয়ের রক্ত, নওশাদ ভাইয়ের রক্ত, আইএসএফের সংগ্রাম, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। আগে নিজেকে গড়ে তুলতে হবে। আর আজকে এই কর্মী সভা নিজেকে গড়ে তোলার জায়গা। আমাদের বক্তারা কি বক্তব্য দিয়েছে আমি জানি না, কিন্তু নিজেকে গড়ে তোলার জায়গা। তাই আমি আপনাদের বলবো, আমাদের পার্টির গাইডলাইন, পার্টির নির্দেশনা যেভাবে দেবে আপনাদের, সেই রকমভাবে আপনারা চলতে পারবেন তো? যারা চলতে ইচ্ছুক হাত তুলুন তো একবার। ওপরে কারা আছে হাত তুলে রাখুন। আপনারা চলতে ইচ্ছুক তো নাকি? পার্টিকে আপনারা আপনাদের নিজেদের সন্তানের মতো মনে করেন? পার্টিকে আপনাদের সন্তানের মতো মনে করতে হবে। যেভাবে সন্তানকে লালন পালন করে বড় করা হয়, এই পার্টিকেও লালন পালন করে সেই রকমভাবে আগলে রেখে বড় করতে হবে। এটা পারবেন তো নাকি? তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে কি করতে হবে? শৃঙ্খলিত হতে হবে। প্রথমে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হয়ে জীবনযাপন করতে হবে। আমরা আছি মানে আপনারা যাবেন, পৌঁছে যাবেন। আমরা আছি, যত রকম সহযোগিতা লাগবে সবটাই আইএসএফ আপনাদের দেবে। আজকের পর থেকে বাড়িতে গিয়ে এটা বলতে শুরু করবেন। যত রকম আইনি সহযোগিতা লাগবে এসআইআর নিয়ে কেস করতে হবে, কোনো ভোটারকে 1 টাকা খরচ করতে লাগবে না। এইটা দায়িত্ব নিয়ে বলবেন। ভয় পাচ্ছেন নাকি? বিশ্বাস করেন তো নাকি আমাদেরকে? সেজন্য তো এসেছেন। এই বিশ্বাসটা মানুষের কাছে পৌঁছান। কে রাম শ্যাম যদু মধু কে এসছে দেখার দরকার নেই। আপনারা চলে যাবেন বুথে বুথে, যে এই কাগজগুলো ঠিক করে রাখো। এরপরেও যদি আইনি সহায়তার প্রয়োজন হয়, একটা বসিরহাটের উত্তরের মানুষের জন্য, বসিরহাট সাব ডিভিশনের মানুষের জন্য, হুগলির মানুষের জন্য, হাওড়ার মানুষের জন্য, রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ যদি মনে করে আইএসএফের কাছ থেকে আইনি সহায়তা নেওয়া দরকার, তাহলে আইএসএফ তাকে নির্খরচায় বিনামূল্যে সেই ব্যক্তিটির বৈধ নাগরিকের হয়ে আইনি লড়াই করবে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে ছুটে যাবে। সেই বৈধ ভোটারকে 1 টাকা খরচ করতে হবে না। তার টাকায় মুসা দেবে, তার টাকায় উকিলরা দেবে, তার টাকায় আমার নেতৃত্বরা দেবে, আমরা দেব, আইএসএফ পার্টি দেবে, তার হয়ে আইনি লড়াই করবে। সে যদি তৃণমূলের কর্মীও হয়, তার হয়ে আইএসএফ লড়াই করবে। আপনাদের অসুবিধা হবে নাকি ভাই? অসুবিধা হবে? আইএসএফের চরম বিরোধী, দিন রাত আইএসএফকে উল্টোপাল্টা ভাষায় কথা বলে, তা সেও যদি সমস্যায় পড়ে, এই মঞ্চ থেকে আপনাদেরকে আমি বলে যাই, আপনারাও এই দৃঢ়তার সাথে তাদের সাথে কথা বলবেন। তুমি আইএসএফের চরম বিরোধী, কিন্তু তোমারও যদি অসুবিধা হয়, আমাদের চেয়ারম্যান বলে গিয়েছে, তোমারও আইএসএফ পার্টি বিনামূল্যে আইনি লড়াই করবে। এটা হচ্ছে আমাদের আদর্শ। তাহলে আজকের পর থেকে আর এসআইআর নিয়ে মানুষকে বোঝাতে পারবেন তো? আজকে মানুষ বিপদে আছে, ওয়াকাফ নিয়ে মানুষ বিপদে আছে, ওবিসি নিয়ে মানুষ বিপদে আছে, এসআইআর নিয়ে মানুষ বিপদে আছে। এই সময় যদি আপনি তাদের পাশে না দাঁড়ান, আপনি সুখের সামনে তাকে পাশে পাবেন না। তারপরেও বলছি, আমার পাশে সে এসে দাঁড়াক আর নাই দাঁড়াক, ওটা আমরা বিশ্বাস করি না, ওতে আমরা ভরসা করি না। আমাদের বক্তব্য হচ্ছে, সে আজকে বিপদে পড়েছে, কালকে ওর ভোটটা আমার পক্ষে আসবে কি আসবে না, তার জন্য আমি উপকার করব না। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি আমরা আইএসএফ। আমাদের কাজ হবে, ও বিপদে পড়েছে, তৎক্ষণিক ওর পাশে দাঁড়িয়ে ওকে বিপদ মুক্ত আগে আমাদেরকে করতে হবে, পরে ভোট হবে। ভালো লাগলে দেবে, না দেবে না। এটা তো ডেমোক্রেসি আমাদের, এটা তো আমাদের গণতন্ত্র। দেখুন, ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে, সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলোকে আলাদা দিকে করে দেবেন, আর ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন। দেখবেন সারা পৃথিবীতে যত দল আছে, তাদের থেকেও আমাদের দেশের রাজনৈতিক দল অনেক বেশি। এটা কিভাবে সম্ভব?
এটাই হচ্ছে আমাদের দেশের বিউটি, এটা আমাদের দেশের ডেমোক্রেসি, এটা আমাদের দেশের সংবিধান। যে আপনি চাইলে আপনিও পার্টি তৈরি করতে পারেন, আপনি চাইলে আপনি কন্টেস্ট করতে পারেন। তাহলে এত বড় পাওয়ার আমাদের হাতে দিয়েছে, এত বড় অস্ত্র দিয়েছে সংবিধান, সেটাকে আমরা কাজে লাগাবো। তাই যারা উপস্থিত হয়েছেন, এখন মাথার ওপরে একটা বড় দুশ্চিন্তালে মানুষ ঘুরছে, সেটা কি? হ্যাঁ হ্যাঁ, আমি কি বলেছিলাম ডে ওয়ানে? কি বলেছিলাম? আমার রুমালটা গাড়িতে রয়ে গেছে না? আর টিস্যু দেখো তো, কারো কাছে পাওয়া যায় নাকি? আমি কি বলেছিলাম ডে ওয়ানে? টিস্যু? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি ডে ওয়ানে কি বলেছিলাম? এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, আপনারা আমার বুথের নেতা, আপনারা আমাদের পার্টির মেরুদণ্ড, আপনারা যদি বসিরহাট উত্তরে নজর রাখতে পারেন সঠিক করে, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের বুথে একটা ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার সাহস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখাতে পারবে না। কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে, আপনাদের উপরে নির্ভর করছে। আপনাদের অ্যাক্টিভিটি যদি ঠিক থাকে, আপনারা যদি সজাগ থাকেন, আপনারা যদি সতর্ক থাকেন, তাহলে দেখবেন ভোটের কাউকে ডিভোটার করতে পারবে না অন্যায়ভাবে। তাই আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। তাই কর্মী ভাইরা, আমাদের কর্মী ভাইরা, আপনারা আমাদের পার্টির জান, আমাদের পার্টির মেরুদণ্ড, আমাদের পার্টির অগ্রগতিতে সব থেকে বেশি যাদের ভূমিকা আছে সেটা হচ্ছে এই আপনারা। তাই আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, প্রচুর ভিউজ হয়েছে, মানুষ দেখেছে, কিন্তু সবার কাছে কি অ্যান্ড্রয়েড সেট আছে বলুন? নেই। ডেটা দেখবেন, গুগলে গিয়ে সার্চ করুন, ভারতবর্ষের এখন হেভি পার্সেন্টেজ মানুষ ইন্টারনেট ইউজ করে না। টোটাল ভারতবর্ষের কথা বলছি, তাহলে তার কাছে যাবে কি করে? ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর মানুষ এখনও ইন্টারনেট ইউজ করে না, ছোট মোবাইল অনেকের আছে, অনেকের কাছে মোবাইলই নাই। তাহলে তার কাছে পৌঁছাবে কি করে? সবাই কি আমার ভাষণ শুনতে পারবে? তাহলে আমার বক্তব্যটা কে পৌঁছাবে? কে পৌঁছাবে? হাত তুলে বলুন, আমার বক্তব্যটা কে পৌঁছাবে? আপনারা পৌঁছাবেন। পার্টির বক্তব্য আপনারা পৌঁছাবেন। তার জন্য আপনারা বুথ কমিটি করেছেন? হ্যাঁ হয়েছে, বুথ কমিটি হয়েছে তো ভাই? বুথ কমিটির মধ্যে কি করা আছে? সিওনে একটা ফরম্যাট দিয়ে আছে, সিওন বলে একটা ফরম্যাট দিয়ে আছে। ওখানে কি বলা আছে? বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। ওখানে একটা দায়িত্ব সোশ্যাল মিডিয়া বলে দায়িত্ব দেওয়া আছে, মনে আছে তো নাকি? ওই সোশ্যাল মিডিয়ার ছেলেগুলোকে নিয়ে আমরা আগামী দিনের খুব তাড়াতাড়ি আমরা একটা ওয়ার্কশপ করব। শুধু সেখানে সোশ্যাল মিডিয়ার যারা আছে তারা থাকবে। ওখানে আরও দুটো অপশান দিয়ে রেখেছি, কি কি বলুন তো? শিক্ষা বিভাগ আর ছাত্র শাখা। সবার ফিল আপ করা হয়েছে ওইটা? ওটা আপনারা ফিল আপ করেছেন তো নাকি? যদি কারো বাকি থাকে, বিয়নের সাথে সাথে সিওন ইমিডিয়েট ওটা ফিল আপ করুন। বিয়ন হচ্ছে বুথ কমিটির 15 জনের লিস্ট। 15 জনের মধ্যে থেকে 12টা স্পেশাল দায়িত্ব দেওয়ার জন্য সিওন। মুসা কোথায় গেল? মুসাকে ডাকো। অঞ্চল নেতৃত্বরা যারা আছেন তাদের বলবো এটা দ্রুততার সাথে করুন। বিয়ন মানে হচ্ছে বুথ কমিটি, 15 জনের বুথ কমিটি। ওই 15 জনকে নিয়ে সিওনের 12টা এক্সট্রা কাজ আলাদা আলাদা করে দায়িত্ব নেওয়া। ধরুন আপনি বুথের সভাপতি, আপনি বুথের সম্পাদক, আপনি বুথের ক্যাশিয়ার, বা আপনি বুথের দায়িত্বশীল 15 জনের লাস্ট নম্বর ব্যক্তি, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াটা একটু বেশি বোঝেন। আপনি বুথের সভাপতি হিসাবে যে দায়িত্ব আছে সেটা পালন করবেন, আবার এক্সট্রা সোশ্যাল মিডিয়ার স্পেশাল দায়িত্ব আপনি নিলেন। আপনি বুথের সভাপতি, আইনটা একটু ওই 15 জনের মধ্যে একটু বেশি বোঝেন, তাহলে আপনার কাজ কি হবে? বুথের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন, আর আইনের বিষয়টা আপনি স্পেশাল দায়িত্ব নেবেন। আপনি বুথের সভাপতি, আবার স্বাস্থ্য বিষয়টাকে একটু বেশি বোঝেন ওই 15 জনের মধ্যে, তাহলে আপনার কাজ কি হবে? বুথের সভাপতি হিসাবে যে রোল সেটা পালন করবেন, আর এক্সট্রা স্পেশাল দায়িত্ব ওই বুথের স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় হলে
আপনি দেখবেন। ঠিক একইভাবে আমি সভাপতিকে দিয়ে জাস্ট বুঝাচ্ছি, আপনি বুথের সভাপতি, আপনি শ্রমিকদের বিষয়টা একটু বেশি বোঝেন ওই 15 জনের মধ্যে যে বুথ কমিটি, তাহলে আপনি বুথের সভাপতি, আবার শ্রমিকদের দুর্দশার বা যেটা পার্ট আছে বুথের যা সমস্যা আপনি বেশি করে দেখবেন। মাথায় থাকবে তো নাকি? এরকমভাবে তো করেছেন। এই কটা বুথ কমিটি জমা পড়েছে? যাদের বাকি আছে বুথ কমিটি, 100-র অধিক বুথ কমিটি হয়ে গিয়েছে, অল্প কিছু বাকি আছে, আপনারা ইমিডিয়েট কি করবেন, ওটা জমা করুন। না হলে এই যে দুরবস্থা চলছে এটা আপনি সমাধান করতে একটু কষ্টকর হবে। আপনারা বিভিন্ন বুথ থেকে এসেছেন তো, আপনাদের আমি আজকে এসআইআর নিয়ে একটা ছোট্ট করে একটা বিষয় বলে আমি পরবর্তীতে আমাদের বিরোধ আকারে ভিডিও আসবে, ওই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে, সাধারণ মানুষের কাছে আপনারা পৌঁছাবেন। তারপরে আমি বলছি যে এসআইআর নিয়ে একটা প্যানিক তৈরি করা হচ্ছে। বিজেপি তৃণমূল মিলে এসআইআরকে পলিটিক্যাল এসআইআর করার চেষ্টা করছে, আর আমরা এসআইআরকে পলিটিক্যাল এসআইআর হতে দেব না। আমরা চোখ কান খুলে রাখবো। আমরা বুথে চলে যাব, বুথে গিয়ে আজকের পর থেকে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে চলে যাবেন। মুসার কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা 2002 সালের ভোটার লিস্টের নাম কিভাবে বার হবে তার লিঙ্কটা নিয়ে নেবেন। আর আপনারা যারা বুথের নেতৃত্বরা আছেন, আপনার অঞ্চলের নেতৃত্বদের কাছ থেকে ওই লিঙ্কটা চেয়ে নেবেন। চেয়ে নিয়ে কি করবেন, আপনারা আজকের পর থেকে পাড়ায় পাড়ায় বুথে বুথে চলে যান, ওই লিঙ্কটা নিয়ে 3টে বাড়িতে চলে যান। সবাই তো পরিচিতি ভাই বাড়িতে, তাই না? 10টা করে বাড়ি দায়িত্ব নিয়ে নেন, 15টা করে বাড়ি দায়িত্ব নিয়ে নেন, ওই বাড়িতে পৌঁছে যান, গিয়ে লিঙ্কটা অন করুন। লিঙ্কটা অন করুন, ডিস্ট্রিক্টে ক্লিক করতে হয় যদি করুন, বিধানসভায় করতে হয় করুন, বিধানসভার পরে বুথ ওয়াইজ লিস্ট চলে আসবে। হয়তো পুরাতন বুথের নাম্বারটা আগে পরে হতে পারে, 93 ছিল, 95 হতে পারে, 96 হতে পারে, এই একটু আগে পরে হবে। নাম কটা দেখলে বোঝা যাবে, সেই নামের লিস্ট বার করুন। যারা সাধারণ ভোটার তাদের কাছে দেখুন যে তোমার দাদুর নাম, তোমার আব্বার নাম, তোমার মায়ের নাম আছে, খুঁজে নাও। খুঁজে নিলে তা সে চিন্তামুক্ত হবে কি হবে না, একটু আওয়াজ দিয়ে বলুন। তাকে চিন্তামুক্ত করার দায়িত্ব কাদের? বুথ লেভেল অফিসার যাওয়ার আগে আমরা সেই লোকটিকে রেডি করে দেব। 4 তারিখে যখন বুথ লেভেল অফিসার যাবে এরা রেডি থাকবে। এই দেখো আমার কোনো কাগজ দেওয়ার প্রয়োজন নাই, আমার 2002 সালে মায়ের আর বাবার নাম ভোটার লিস্টে আছে, এইটাই আমার কাগজ। এটা করতে হবে তো। এত মানুষ ভয় পাচ্ছে, ভয় করার দরকার নেই। কালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফের একটা বক্তব্য শুনছিলাম, 2003 সাল 2004 সালে ভোটার লিস্টের নাম থাকলেও সে ছাড় পেয়ে যাবে। পাবেন কিভাবে? প্রশ্ন থাকছে তো পাবো কিভাবে? আপনার নেতৃত্ব কে? আপনার উপরে নেতৃত্ব কে? অঞ্চল তো, আপনার সব বুথের নেতা তো ভাই আমার। আপনাদের ওপরে কে আছে? অঞ্চলের নেতাকে বলবেন। অঞ্চলের নেতারা কার কাছ থেকে চাইবে? বিধানসভার নেতাদের কাছ থেকে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে পাবে। কোনো অসুবিধা হলে কেউ আপনাদের বলবে, মানুষের কাছে চলে যেতে হবে। একটাই কথা, বাবু আতঙ্কিত হবেন না। পাড়াতে পাড়াতে চলে যাবেন, বাবু আতঙ্কিত হবেন না। আপনি বৈধ ভোটার, আপনি আতঙ্কিত হবেন না, আমরা আপনার পাশে থাকবো। একদম এই বার্তা দিতে হবে ভাই, নাহলে হার্ট অ্যাটাক করে মরবে। সব কাগজ আছে, সব কাগজ আছে। 1952 সালের ভোটার লিস্টের কাগজ আপনি খুঁজলে পাবেন, আপনার পরদাদু ভোট দিয়েছিল। বরঞ্চ যে আজকে কাগজ দেখিয়ে ভয়, কাগজের নাম করে আমাদেরকে তাড়াবার কথা বলছে, তার দাদু আর বা নানার ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না, আপনার আমার দাদুদের নাম পাওয়া যাবে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ভয় পাওয়ার দরকার নেই, আর লোককে ভয় দেখানোরও দরকার নেই। কি বলবেন গিয়ে? এইটা আপনারা কার কাছ থেকে পাবেন? অঞ্চল নেতৃত্বের কাছ থেকে লিঙ্কটা নিয়ে নেবেন। নিয়ে আপনারা বুথে বুথে চলে যাবেন, বাড়িতে চলে যাবেন, গিয়ে চেক করে দেখিয়ে দেবেন। তার মনে একটু সাহস পাবে তো নাকি? হ্যাঁ, আমরা প্রচুর ফাঁকিবাজ, জানেন তো, আমরা ফাঁপিবাজ। আমি ফাঁকিবাজি করলে হবে না। আছে লোকটাকে আতঙ্কিত হয়ে আছে,
তাহলে আতঙ্ক মুক্ত করতে গেলে কি হবে? প্রথম 2002 সালের ভোটার লিস্টে ওর পরিবারের লোকের নাম আছে নাকি দেখতে হবে, পাওয়া যাবে ভাই, কোনো অসুবিধে নেই। আচ্ছা, আপনারা যারা আমার কর্মীরা আছেন, আপনারা একটু বলুন, আপনার দাদির বাড়ি পাকিস্তানে, নানার বাড়ি পাকিস্তানে, আফগানিস্তানে, মায়ানমারে, তা তো নয়, সব তো আমার এখানে। তাহলে আমার নানি কুল এখানে, দাদি কুল এখানে, তাহলে নানি দাদি ভোট দেয়নি, ভোটার লিস্টে নাম ওঠেনি, কে বলেছে? সেটা আমাকে একটু খুঁজে বার করতে হবে। কিভাবে বার করবেন সেটাও দিয়ে দিয়ে হবে। এটাও আপনাকে বলি, 294টি বিধানসভার বুথ ভিত্তিক যে বুথ লেভেল অফিসার দিয়েছে সরকার, তার নাম, ফোন নাম্বার, পার্ট নাম্বার পর্যন্ত আমরা মুসার কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি। ওর মোবাইল চেক করতে বলুন, চলে এসেছে, আজকেই পাঠানো হয়েছে। তাহলে আপনার চিন্তার কারণ নেই। আপনার বুথের কে এসআইআর করবে, কোন অফিসার, তার নাম, ফোন নাম্বার আপনি কার কাছ থেকে নেবেন? না, কার কাছ থেকে নেবেন? পঞ্চায়েতে অঞ্চলের নেতৃত্বদের কাছ থেকে। অঞ্চল নেতৃত্বরা কার কাছ থেকে নেবে? বিধানসভা, ব্লক না, এটা বিধানসভা নেতৃত্বদের কাছ থেকে। তাহলে আজকেই আমি আপনাকে বলছি, আমরা যে কটা অবজারভার দিয়েছি, ফোন তাদেরকে চেক করতে বলুন। অলরেডি সব কটা অবজারভারের মোবাইলে আমরা দায়িত্ব নিয়ে রাজ্য অফিস থেকে 294টি বিধানসভার যত বুথ আছে, প্রত্যেকটা বুথের অফিসার কারা আছে তার নাম, ফোন নাম্বারের দায়িত্ব নিয়ে আমরা ফোনে পাঠিয়ে দিয়েছি। এবার ব্যস্ততার জন্য এরা হয়তো আজকে অঞ্চলকে পাঠাতে পারেনি। দেখো, অফিস থেকে নাসির সাহেবের মোবাইল নাম্বার থেকে এসছে, চেক করলাম, এসে গেছে তো? কি মুসা এসছে? উকিল সাহেব, দাও, দেখো এসে গেছে তো? হ্যাঁ, কি? হ্যাঁ, তারপরেও কি বলে এসে গেছে? তাহলে আপনার কাজ সুবিধা হবে। একটা আছে 1526 পাতার, একটা আছে দেখো 1526 পাতার, না একটা আছে 1526 পাতার, ঠিক আছে? 1526টা পৃষ্ঠা আছে ওতে। সেটা সব আপনার নিয়ে মাথা ঘামালে দরকার নেই। আপনার মাথা ঘামাবেন কোথায়? আপনার অঞ্চলের, আপনার বুথের অফিসারটাকে। তাহলে ওই অফিসারের খুঁজে নিতে হবে। আপনার এটা একটা চেক করে নেবেন, ওই অফিসারটা সরকারি চাকরি করে না সরকার প্রক্সি দিয়ে তৃণমূলের নেতাকে ঢুকিয়ে দিয়েছে, সেটাও আপনারা চেক করতে পারবেন। বুঝতে পারছেন কি বলছি? মমতা ব্যানার্জির দলের লোকেরা কি বলেছিল? এসআইআর এর জন্য আমি অফিস ঘেরাও করব। অফিস ঘেরাও হয়েছে? আজকে খোঁজ নেন, গিয়ে ইসিআই এর সাথে চা খাচ্ছে, ইসিআই এর অফিসারের সাথে চা খাচ্ছে, খোঁজ নিন। আজকে ঘেরাও করা তো দূরের কথা, গিয়ে চা খাচ্ছে, খোঁজ নিয়ে নিন। যদি আমি মিথ্যা বলি, বলবেন ভাইজান এসে এত বড় মিথ্যা কথা বললো। আজকে অল পার্টি মিটিং আছে, রেকগনাইজ যে পার্টিগুলো আছে তার নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিটিং করছে, ওখানে তৃণমূলেরও প্রতিনিধি থাকাটা স্বাভাবিক। তাহলে ওরা ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে কি করছে? আর কি বলেছিল মাইকে? তাহলে কথার সাথে ওদের কাজ। তাহলে ওরা অফিসার দিয়েছে 90,000, বলছে এসআইআর করতে দেবো না, যাতে এসআইআর তাড়াতাড়ি হয়, ওই জন্য 90,000, প্রায় 90,000 অফিসার দিয়েছে। তাহলে ওরা ওই 90,000-এর মধ্যে প্রক্সি অনেক থাকতে পারে, তো চাকরি করেনি, ওর কাগজ বানিয়ে ওকে ঢুকিয়ে দিয়েছে তৃণমূলের হয়ে কাজ করার জন্য। তাহলে সেইটাও আপনি ধরতে পারবেন, আপনার বুথের এজেন্ট কে হয়েছে। তোমার অসুবিধা হচ্ছে কিছু? তাহলে উঠে পড়ছো কেন? বৃষ্টি হচ্ছে বাইরে, এটা এর চালও যেন আওয়াজ হচ্ছে। আমি কটা কথা বলছি, ঠান্ডা মাথায় আপনারা শুনুন। তো আজকের পর থেকে আপনাদের কাজ কি হবে? মানুষ এলাকায় গিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া, লিঙ্কটা নিয়ে নেবেন, তাদের বাড়ি পৌঁছাবেন, তাদের মা বাপ যারা যারা আছে নামটা খুঁজে বার করবেন। আর যার আমাদের মধ্যে যাদের ভোটার কার্ডের নাম্বারটা মারলে এপিক নাম্বার পারলে অনেকে বার হয়, যাদের আছে সমস্যা নেই, পরিবর্তে আরও আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো, 2-1 দিনের মধ্যে ভিডিও বানিয়ে দেবো। কিন্তু প্রাথমিক ব্যাপার পর্যায়ে কি করবেন? 2002-এর ভোটার লিস্টের নাম সেটা কাজ করতে থাকলেন। আর প্রতিটা জায়গায় গিয়ে বাবু এই নাম্বারটা রাখো, আর এই নামটা হচ্ছে তোমার বুথের সরকারি অফিসার,
ভয় তার একটু কাটলো কি কাটলো না ভাই? সে ভাবলো তার পাশে কেউ আছে। তৃতীয় কথা কি বলবেন? যে আমাদের বিধায়ক ভাইজান আমাদের সাথে আছে। কেউ আরও যদি অন্যায়ভাবে একটা নাম কাটে, ওই লিস্টে নাম আছে, ওই নাম ধরে মামলা হবে। একবার দুবার নয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে 3 বার বুথ লেভেল অফিসার আপনার বাড়ি যাবে। তাহলে নাম কাটার কোনো প্রশ্ন আসছে না। এরপরেও যদি কেউ বদমাইশি করে, তার বিরুদ্ধে কি হবে? আইনত লড়াই হবে। তবে অনুরোধ, আপনারা গ্রামের মানুষকে বলবেন, আতঙ্কিত হবেন না, উত্তেজিত হবেন না। হয়তো উত্তেজিত করার চেষ্টা হবে। অফিসারদের সাথে কেউ না খারাপ আচরণ করে, আমাদের বুথের নেতৃত্বরা গিয়ে বুথের সাধারণ মানুষকে বোঝাতে হবে। এটা অফিসার আসবে, তখন অফিসার তো বাড়ি বাড়ি আসবে, যে আপনি এই কাজের দায়িত্ব পেয়েছেন তার প্রমাণটা আমাকে দেখান, এটা বলতে হবে। নালে অন্যজন এসে কাগজে আসলে সব বেকাল হয়ে যাবে। যে আপনি এ কাজের দায়িত্ব পেয়েছেন তার প্রমাণটা দেখান আমাকে, তার ছবি তুলে নেবেন। আপনি কোথায় চাকরি করছেন তার প্রমাণপত্র দেন, তার ছবিটা তুলে নেবেন। আর ওই ব্যক্তির ছবিটা তুলবেন, ওনার কাছ থেকে ওনার নাম ফোন নাম্বারটাও একবার চাইবেন, যদি আমাদের কাছে আছে তারপরেও চাইবেন। যখন এত তথ্য আপনার পকেটে থেকে যাবে, আপনাকে যদি ডিভোটার করে, ওই অফিসারকে কিন্তু টেনে আইনের মাধ্যমে কোর্টে আমরা নিয়ে যাব। কিভাবে কারো ভোট কাটে দেখবো বৈধ ভোটারকে? হ্যাঁ, অফিসারকে আমরা সহযোগিতা করব। কিসে কিভাবে? যে মারা গেছে তার ভোটটা বাতিল হবে, অন্য জায়গায় শিফট হয়ে গেছে, ভোট বাতিল হবে। আমরা তাদের কি করব? সহযোগিতা করব। কিন্তু অন্যায়ভাবে যদি কারো নাম কাটে বা ডিভোটার বানায়, সেই অফিসারের বিরুদ্ধে কি হবে? আইনে লড়াই হবে। তবে একটা কথা বলছি, আতঙ্কিত হওয়ার জায়গা নাই। 1 মাস ধরে ডোর টু ডোর 3 বার করে একটা বাড়িতে বিএলও যাবে। দ্বিতীয় কথা, লিস্ট যখন পাবলিশ হবে, যদি মনে হয় আমার সাথে ইনজাস্টিস হয়েছে, আমি বৈধ ভোটার, আমাকে অবৈধ করেছে, আশা করছি এ কাজ অফিসাররা করবে না। তারপরেও যদি বদমাইশি করে আইনি লড়াই তো হবেই, কিন্তু আপনার সপক্ষে আপনার ডকুমেন্ট সাবমিট করে ওই আপনাকে যে মানে লিস্টে নাম আসেনি, নামটা তোলার জন্য সেক্ষেত্রেও প্রায় 1 মাস সময় পাওয়া যাবে। ভয়ের কারণ কি আছে? আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। যাদের কাছে কাগজ নাই তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমার কাছে কাগজ আছে, আমার কাছে কাগজ আছে, আমি ভয় পেয়ে যাচ্ছি। ব্যাপারটা কি হয়েছে বলুন তো? নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান, আসলটাকে আমি সন্দেহ করতে শুরু করে দিয়েছি। নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান, তখন আমি ভাবছি কি, ও যখন বলছে নকল হইতে সাবধান, তাহলে ওটাই আসল। আর যে আসল সে নকল হয়ে যাচ্ছে। তাই আপনাদের বলো, কটা বাজে গো? আচ্ছা, তা সুতরাং তাহলে আমাদের এই কাজটা মনোযোগ সহকারে করতে হবে। আর একটা কাজ কি করতে হবে? কি করতে হবে গো? কারা করবে? আপনার একটা বুথে 15 জন করে তো বুথের কমিটি। একটা বুথে কত ঘর মানুষ আছে? 200 ঘর, 300 ঘর, এর বাইরে তো নেই। একটা বুথে 1000 ভোটার। তাহলে এই 15 জনকে কি করতে হবে? ভাগ করে নিতে হবে। এই 15 জন কি করবে? ভাগ করে নেবে। তুমি এই 50টা ঘর দেখবে, তুমি এই 30টা ঘর দেখবে, তুমি এই 20টা ঘর দেখবে। ফোনে চলে গেছে, কি বলে ওটাকে, লিঙ্ক চলে যাবে, ফোনে আপনার কাগজ চলে যাবে, যে তাদেরকে আশ্বস্ত করবে। উনি যদি তৃণমূল হয়, ওই ঘরটা যদি বিজেপিও হয়, ওটা আইএসএফের চরম বিরোধী, তারপরেও আমি আপনাদের বলবো, আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যাতে লিস্টে থাকে তার জন্য চেষ্টা করা। ও বিজেপি, ও তৃণমূল, ও আইএসএফ বিরোধী আমাদের দেখার দরকার নাই। আমরা দায়িত্ব নিয়ে তার ঘরে গিয়ে
তার সমস্যাটাকে সমাধানের জন্য তাকে বুঝিয়ে দিয়ে আসবো। এটাই হচ্ছে আইএসএফ অন্যদের থেকে তফাৎ। হবে তো নাকি? না বলবেন ও মাইক ধরে আইএসএফ এর বিরুদ্ধে কথা বলে, ওর গাড়ি কেন যাব? ও আইএসএফ কে ভোট দেয় না, ওর বাড়ি কেন যাব? এ কথা কিন্তু শুনবো না আমরা। আর আপনি যে বাড়িতে বাড়িতে গিয়েছেন তার প্রমাণটা কিন্তু আপনাদেরকে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছাতে হবে। ফাঁকিবাজি চলবে না ভাই। ওটা তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন। আজকে 10টা বাড়িতে গিয়েছেন, 10টা বাড়ির সামনে গিয়ে ছবি তুলে অঞ্চল নেতৃত্বকে পাঠাবেন। অঞ্চল নেতৃত্ব কার কাছে পাঠাবে? বিধানসভা নেতৃত্বের কাছে পাঠাবে। এই রকম করে বসিরহাট উত্তর বিধানসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে। তারা যে আতঙ্কিত আছে সেই আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আইএসএফকেই কাঁধে তুলে নিতে হবে। কারণ তৃণমূল বিজেপি এই কাজটা করবে না। তৃণমূল চাইছে অবৈধ ভোটার অর্থাৎ ভুয়ো ভোটারকে বাঁচিয়ে রাখতে, আর বিজেপি বৈধ ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার জন্য তৎপর হয়ে আছে। এই দুই দল মানুষের কথা ভাবছে না, ওদের ক্ষমতায় থাকার কথা ভাবছে, ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্ষমতার কথা ভাবে না, মানুষের কথা ভাবে। চিন্তিত মানুষের পাশে দাঁড়িয়ে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে পরিষেবা করার দেওয়ার জন্যই এই পার্টির জন্ম হয়েছে। তাই সময় এসেছে এই পার্টি মূল্যবোধের রাজনীতি করে, মানুষকে পরিষেবা দেওয়ার রাজনীতি করে। প্রমাণের সময় এসেছে। বসিরহাটের উত্তর বিধানসভার বুথের কর্মীরা তৈরি হও। আগামীকাল থেকেই সাধারণ মানুষের পাশে গিয়ে এই লিঙ্ক খুলে তাদেরকে মনে যে ভয় আছে ভয়টাকে দূর করো, তাদের মাথা তুলে দাঁড়াও। সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয়র ভোটদানের যে ক্ষমতা আছে, যদি কেউ কাটতে চায় তার বিরুদ্ধে দাঁড় করাও তাদেরকে। আর্টিকেল 326 সংবিধানের মাথায় থাকবে তো। সংবিধানের 326 নম্বর ধারায় কি বলা আছে? ভারতীয় নাগরিক 18 বছরের ঊর্ধ্বে হলেই সে ভোটদানের স্বাধীনতা পাবে। আর কোনো ভারতীয় নাগরিকের কাছ থেকে যদি ভোটদানের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় তাহলে কি ভুল করছে না? সংবিধান বহির্ভূত কাজ হচ্ছে না। যারা সংবিধান বহির্ভূত কাজ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইএসএফ এর লড়াই সংগ্রাম জারি থাকবে। আর কোনো নাগরিকের বৈধ নাগরিকের ভোটাধিকার যাতে না কাটতে পারে তার জন্য তার আগে আমরা সেই নাগরিককে কি করব? সজাগ করে দেব। ভয়টা তার মন থেকে দূর করে দেব। আমি আপনারা আমার কর্মী আপনাদেরকে বলি, সাপে কামড়ে মারা গেলে মেডিকেল সায়েন্স বলছে 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম সম্ভবত এভিএস অ্যান্টিভেনাম যাকে বলা হয়, অর্থাৎ সাপে কামড়ানোর ওষুধ বলে তো। গ্রাম্য ভাষায় কি বলে? সাপে কামড়া চোখে সাপে কামড়ানোর মানে যে অ্যান্টিভেনামকে কি বলে ভাষা, এখানে গ্রাম্য ভাষায় কি বলে? ঔষধই বলে। সাপে কাটা ঔষধ দাও, তাই তো, ভ্যাকসিন বলে। ওটা হচ্ছে সায়েন্সের ভাষায়, মেডিকেল সায়েন্সের মানে ভাষায় অ্যান্টিভেনাম বা এভিএস। এভিএস তো মেডিকেল সায়েন্স বলছে 100 মিনিটের মধ্যে কোনো সাপে কাটা রুগীর শরীরে যদি 100 মিলিগ্রাম এভিএস দেওয়া যায় সেই রুগীটা বেঁচে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। কিন্তু আমাদের পাড়াতে, আমাদের এলাকাতে, বিশেষ করে যেখানে খালবিল আছে, জমি মাঠঘাট আছে, ওখানে সাপে কাটা রুগী বেশি পাওয়া যায়। তো ওইখানে দেখবেন এমনও ঘটনা ঘটেছে সাপে কাটার সাথে সাথে মারা গিয়েছে। ঘটেনি? কি করে হলো? তাহলে মেডিকেল সায়েন্স কি ভুল? মেডিকেল সায়েন্স কি অসত্য? মেডিকেল সায়েন্স অসত্য নয়, আর আপনি যেটা বলছেন ওটা অসত্য নয়। সাপে কাটার সাথে সাথে অনেক মানুষ মারা গেছে, এটাও সত্য কথা। আর 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম এভিএস দিলে বেঁচে গিয়েছে, এটাও সত্য কথা। তাহলে এটা মরে কিভাবে? হার্ট ফেল করে। আতঙ্কিত হয়ে যায়, সাপে কামড়েছে, আতঙ্কিত হয়ে গেল, সাথে সাথে হার্ট ফেল করলো, মারা গেল। তো আমাদের বক্তব্য, আতঙ্কিত হবেন না, নিজের শরীরের ওপরে কষ্ট দেবেন না। আমরা আছি, মানে আপনারা যাবেন, পৌঁছে যাবেন। আমরা আছি, যত রকম সহযোগিতা লাগবে সবটাই আইএসএফ আপনাদের দেবে। আজকের পর থেকে বাড়িতে গিয়ে এটা বলতে শুরু করবেন। যত রকম আইনি সহযোগিতা লাগবে এসআইআর নিয়ে কেস করতে হবে, কোনো ভোটারকে 1 টাকা খরচ করতে লাগবে না।
এইটা দায়িত্ব নিয়ে বলবেন। ভয় পাচ্ছেন নাকি? বিশ্বাস করেন তো নাকি আমাদেরকে? সেজন্য তো এসেছেন। এই বিশ্বাসটা মানুষের কাছে পৌঁছান। কে রাম শ্যাম যদু মধু কে এসছে দেখার দরকার নেই। আপনারা চলে যাবেন বুথে বুথে, যে এই কাগজগুলো ঠিক করে রাখো। এরপরেও যদি আইনি সহায়তার প্রয়োজন হয়, একটা বসিরহাটের উত্তরের মানুষের জন্য, বসিরহাট সাব ডিভিশনের মানুষের জন্য, হুগলির মানুষের জন্য, হাওড়ার মানুষের জন্য, রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ যদি মনে করে আইএসএফ এর কাছ থেকে আইনি সহায়তা নেওয়া দরকার, তাহলে আইএসএফ তাকে নির্খরচায় বিনামূল্যে সেই ব্যক্তিটির বৈধ নাগরিকের হয়ে আইনি লড়াই করবে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে ছুটে যাবে। সেই বৈধ ভোটারকে একটা টাকা খরচ করতে হবে না। তার টাকায় মুসা দেবে, তার টাকায় উকিলরা দেবে, তার টাকায় আমার নেতৃত্বরা দেবে, আমরা দেব, আইএসএফ পার্টি দেবে, তার হয়ে আইনি লড়াই করবে। সে যদি তৃণমূলের কর্মীও হয়, তার হয়ে আইএসএফ লড়াই করবে। আপনাদের অসুবিধা হবে নাকি ভাই? অসুবিধা হবে? আইএসএফ এর চরম বিরোধী, দিন রাত আইএসএফকে উল্টোপাল্টা ভাষায় কথা বলে, তা সেও যদি সমস্যায় পড়ে, এই মঞ্চ থেকে আপনাদেরকে আমি বলে যাই, আপনারাও এই দৃঢ়তার সাথে তাদের সাথে কথা বলবেন। তুমি আইএসএফ এর চরম বিরোধী, কিন্তু তোমারও যদি অসুবিধা হয়, আমাদের চেয়ারম্যান বলে গিয়েছে, তোমারও আইএসএফ পার্টি বিনামূল্যে আইনি লড়াই করবে। এটা হচ্ছে আমাদের আদর্শ। তাহলে আজকের পর থেকে আর এসআইআর নিয়ে মানুষকে বোঝাতে পারবেন তো? দেখুন, মুসা ভাই একা গিয়ে সব বোঝাতে পারবে আপনাদের? তাই জন্য তো সংগঠন, তার জন্যই তো চেন আপনাদের 15 জনের কমিটি, তাই আরও মেম্বার আছে। আপনারা 15 জনের কমিটি, 200টা 300টা বাড়ি, 30টা করে হলে 450 বাড়ি হয়, 3 15 45। কেউ 30টা বাড়ির দায়িত্ব নিক, কেউ 10টা বাড়ির দায়িত্ব নিক, কেউ 5টা বাড়ির দায়িত্ব নিক। কাজটা কি হবে এই কদিনের মধ্যে? 4 তারিখ আসার আগে কি হবে, কি করতে হবে? 4 তারিখ আসার আগেই আমরা বসিরহাট উত্তর বিধানসভার মানুষ দায়িত্ব নিয়ে আইএসএফ এর পক্ষ থেকে ওই সমস্ত বাড়িতে পৌঁছে গিয়ে তাদের কাগজ রেডি করে দিয়ে আসবো, যে এই দেখো তোমার 2002 সালের ভোটার লিস্টের কাগজ, এটাতেই তুমি পার, তুমি এখন নির্দ্বিধায় নাকে তেল দিয়ে ঘুমাও। এটা করতে পারবেন তো ভাই? এটা আমাদেরকে করতে হবে ভাই। ভোটের সময় ভোট আসবে, চোর ডাকাতদের বিরুদ্ধে ভোট দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার। বিপদে মানুষ যদি কারো পাশে থাকে, তাহলে সুখের সময় ইশারা করতে হবে না, ও আপনার পাশে আপনিই চলে আসবে। আজকে মানুষ বিপদে আছে, ওয়াকাফ নিয়ে মানুষ বিপদে আছে, ওবিসি নিয়ে মানুষ বিপদে আছে, এসআইআর নিয়ে মানুষ বিপদে আছে। এই সময় যদি আপনি তাদের পাশে না দাঁড়ান, আপনি সুখের সামনে তাকে পাশে পাবেন না। তারপরেও বলছি, আমার পাশে সে এসে দাঁড়াক আর নাই দাঁড়াক, ওটা আমরা বিশ্বাস করি না, ওতে আমরা ভরসা করি না। আমাদের বক্তব্য হচ্ছে, সে আজকে বিপদে পড়েছে, কালকে ওর ভোটটা আমার পক্ষে আসবে কি আসবে না, তার জন্য আমি উপকার করব না। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি আমরা আইএসএফ। আমাদের কাজ হবে, ও বিপদে পড়েছে, তৎক্ষণিক ওর পাশে দাঁড়িয়ে ওকে বিপদ মুক্ত আগে আমাদেরকে করতে হবে, পরে ভোট হবে। ভালো লাগলে দেবে, না দেবে না। এটা তো ডেমোক্রেসি আমাদের, এটা তো আমাদের গণতন্ত্র। দেখুন, ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে, সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলোকে আলাদা দিকে করে দেবেন, আর ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন। দেখবেন সারা পৃথিবীতে যত দল আছে, তাদের থেকেও আমাদের দেশের রাজনৈতিক দল অনেক বেশি। এটা কিভাবে সম্ভব? এটাই হচ্ছে আমাদের দেশের বিউটি, এটা আমাদের দেশের ডেমোক্রেসি, এটা আমাদের দেশের সংবিধান। যে আপনি চাইলে আপনিও পার্টি তৈরি করতে পারেন, আপনি চাইলে আপনি কন্টেস্ট করতে পারেন। তাহলে এত বড় পাওয়ার আমাদের হাতে দিয়েছে, এত বড় অস্ত্র দিয়েছে সংবিধান, সেটাকে আমরা কাজে লাগাবো, আমরা মানুষের কাছে পৌঁছাবো, মানুষ বিপদে আছে বিপদমুক্ত করব। তাই বন্ধুগণ, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এসআইআর নিয়ে আজকের পর থেকে আমি আশা করব যে আজকের পর থেকে আপনারা চায়ের দোকানে, মাচানে, এখানে বসবেন, হাতে তো মোবাইল আছে, আর ওই লিঙ্কগুলো পৌঁছে যাবে। চা খেতে গিয়েছেন, তাই 4 জনকে ডাকলেন, সবাই আজকে আতঙ্কিত, তৃণমূলের লোকও আতঙ্কিত, আমি এটা বলে রাখছি আপনাদের। কারণ যে স্টেজে উঠে বলেছিল, কি হিন্দিটাও ঠিক কেমন করে বলে, আমারও ঠিকঠাক হিন্দি হয়নি, কি এসআইআর হোগা তো ঘেরাও কারেঙ্গে না, কী সব বলেছিল না, সে তার দলের লোক আছে চা খাচ্ছে গিয়ে,
বুঝতে পারছেন, সবাই আতঙ্কিত। তো ঠিক যেভাবে ওয়াকাফ আইনটা পশ্চিমবাংলা লাগু হতে দেবে না বলে ঢুকিয়ে দিল, ঠিক ওই রকমভাবে এসআইআর করতে দেবো না বলে এসআইআর করলো। সুতরাং আতঙ্কিত মুক্ত করার দায়িত্ব আমাদের। চায়ের দোকানে গেছেন, চা খাচ্ছেন, ফোনটা বার করে ফেলেন, বাবু তোমার 2002 ভোটার লিস্টে নাম আছে, এসআইআর কী হবে গো? দাদু কিন্তু একটু চিন্তিত, বাবু একটু চিন্তিত, আচ্ছা দাঁড়াও দেখছি। বাপের বয়সী লোক তো, ওনার তো 2002 আছে, টুক করে বার করে ফেললেন। জেলায় গেলেন, বিধানসভায় গেলেন, বাবু তোমার বুথ নাম্বার কত বলো তো? বুথ নাম্বার বলবে, এবার হয়তো আগে পরে হবে, 5 মিনিট 2 মিনিট টাইম লাগবে, খুঁজুন না, এই বাবু তোমার এটা আছে, স্ক্রিনশট মারলেন, ওর ফোনে দিয়ে দিলেন, বাবু ও তো উপকার হলো তো ভাই তার, সেই লোকটি অন্তত চিন্তামুক্ত হলো তো। সে তারপরে সন্ধ্যার নামাজে গিয়ে নামাজটা পড়ার পরে অন্তত আপনার জন্য দুহাত তুলে একটা দোয়া করবে। সেই ব্যক্তিটি সন্ধ্যাবেলায় পুজো অর্চনা তার ধর্মীয় রীতি অনুযায়ী যেটা করবে, তারপরেও আপনার জন্য আশীর্বাদ করবে যে অন্তত এই ছেলেটির জন্য, এই লোকটির জন্য আমি চিন্তামুক্ত হলাম। নাহলে ওই জায়গাটাই দেখবে আবার খোঁজ পাবেন। দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে তৃণমূলের, যদি আপনারা সজাগ না হন, গরিব সাদাসিধে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের টাকা লুটবে তৃণমূল। বলবে তোর নাম খুঁজে দেবো, তোর নাম তুলে দেবো, মালদে। বিশ্বাস নেই এদেরকে। ওই জায়গাটা আমরা বন্ধ করে দেবো। আমরা কি করব? বিনামূল্যে তার বাড়ি চলে যাব, সন্ধ্যাবেলায় বসে কাজকাম মিটিয়ে এসে মাথায় আড্ডা দেন, ক্লাবে গিয়ে একটু বসেন, ওখানে ফোনটা বার করে ফেলুন, এই তোরাই দেখে না তো একটু, কাজ হয়ে গেল। প্রচার করতে আপনার পার্টির নাম লাগবে না, ওটাই করুন যথেষ্ট। এই কাজটা করতে হবে ভাই, এই কাজটা হবে তো নাকি? পারবেন তো নাকি দায়িত্ব নিয়ে? এটা ভাই আমাদেরকে করতে হবে, এটাই কাজ, এটাই পার্টি। পার্টি মানে এটা নয় যে শুধু পঞ্চায়েত চালাবো, রাজ্য চালাবো, এটা শুধুমাত্র নয়। পার্টি হচ্ছে জনগণের সেবা করা। পলিটিক্স, রাজনীতি রাষ্ট্রের সেবা করা। ক্ষমতায় আসলেই রাষ্ট্রের সেবা হবে, ক্ষমতায় না থাকলে রাষ্ট্রের সেবা হবে এটা নয়। যে সুযোগ আমাদেরকে মানুষ দেবে, আমরা পেয়েছি, সেটা মানুষের কাছে পৌঁছে দেব। আজকে রাতের মধ্যে আপনাদের যারা অঞ্চল নেতৃত্বরা আছে তাদের মোবাইলে মুসা পাঠিয়ে দেবে লিস্টটা, 1526 পৃষ্ঠা লিস্ট, তুমি অত পাবে দরকার নেই। মুসার কাছে আসবে একটা বড় লিস্ট এসেছে, তুমি ওখান থেকে আচ্ছা ভাগ করেও এসে গেছে। ও বিধানসভাটাও থেকে ও অঞ্চল ধরে ধরে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছে দেবে। অঞ্চল নেতৃত্বদের কাজ কি হবে? বুথের যারা 15 জনের বা যে বুথ কমিটি আছে সেখানে বুথেরগুলো পাঠিয়ে দেওয়া। কি পাঠাবে? যে ওই বুথগুলোর বা ওই অঞ্চলের বুথ লেভেল অফিসার কারা, তার নাম, ফোন নাম্বার, আর লিঙ্কটা সবার কাছে আসবে। লিঙ্ক ওই রকম স্পেসিফিক নেই, ওখানে ঢুকে পাঠে আসতে হবে। ঢুকলেই দেখবেন অপশান এসে যাবে। যারা আপনাদের মধ্যে থেকে একটু সোশ্যাল মিডিয়ায় বা টেকনোলজি নিয়ে একটু জানে, তাদেরকে দিয়ে একটু আপনারা বুথে বসে একটু শিখে নেবেন। বুথে বসে শিখে নেবেন। বুথের 20 জন বসলেন, একজনকে ভাই এটা একটু বুঝিয়ে দে তো, ওরা বুঝিয়ে দেবে। তাহলে মাথায় থাকলো তো ভাই। আর আজকে আমি অন্য কোনো কথা বলছি না। আর আমরা যখন রাস্তায় নেমেছি, পার্টি করতে নেমেছি, সামনে ইলেকশন যেগুলো আসবে সেগুলো তো আমাদের লড়াই করতে হবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক তো কিছু নয়। তাহলে ইলেকশন 26-এ লড়তে হবে, এটা নতুন করে বলতে লাগবে নাকি? এটা তো আমরা জেনেই যাচ্ছি। তো অবজারভারের মাধ্যমে কাজ উঠে আসছে, আপনার অবজারভারের মাধ্যমে কাজ তুলে আসবেন। তবে একটা জিনিস, এটা অনেকের মধ্যে এই ধারণাটা একদম রাখবেন না যে আমি অঞ্চল সভাপতি মানে আগামী নির্বাচনে আমি পঞ্চায়েতে দাঁড়াবো, আমি বুথ সভাপতি মানে আমি কি বলে বুথে কন্টেস্ট করব, আমি অবজারভার মানে আমি বিধানসভায় কন্টেস্ট করব। এই কিন্তু আমাদের পার্টির নয়। আমরা কি হবে, সর্বপ্রথম আমাদের কাজ কি হবে? আমরা বড় দলের কর্মী হয়ে উঠব, আমরা দলের সম্পদ হয়ে উঠব। নিশ্চিতভাবে দল চাইবে তার সব থেকে প্রবীণ মানে যেটা বিশ্বস্ত কাজের লোককেই সে দায়িত্ব তুলে নেবে। ভোটে দাঁড়ানোটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি বলুন তো, পার্টির দায়িত্বটা কাঁধে নিয়ে চলা। আমি একটা সিনিয়র মোস্ট ব্যক্তির নাম বলছি, নাম হচ্ছে শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বোস মহাশয়, বামেদের চেয়ারম্যান। উনি কোনোদিন ভোটে দাঁড়িয়েছেন? কিন্তু পদে কি আছে? লেফট ফ্রন্টের সব থেকে বড় পদে উনি আছেন, কিন্তু কোনোদিন ভোটে দাঁড়ায়নি। তো নিজেকে সেই রকম তৈরি করুন, যার কথাই লেফট ফ্রন্ট চলছে, যার ডিসিশনে লেফট ফ্রন্ট চলছে,
সেই জায়গায় নিজেকে ভাবুন যে আমাকেও আজকে থেকে আমাকে এইরকম জীবন করতে হবে, এমন ডেলিকেটেড হতে হবে যে আমার ডিসিশানটাই অন্যতম একটা চূড়ান্ত ডিসিশান হবে। তাহলে নিজেকে সেই ধরনের কর্মী করে তুলুন। আমি শেষে আবার একবার বলে শেষ করছি, দেখুন আমরা নেতা বুথের, আমাদের ওপরেই কিন্তু পার্টির অগ্রগতি দাঁড়িয়ে আছে, আমাদের ওপরেই পার্টির অগ্রগতি দাঁড়িয়ে আছে। আমি কিন্তু সব বুথে বুথে গিয়ে SIR এর কাগজ ঠিক করতে পারবো কি? তাহলে আপনি ঠিক করলে ISF-এর নাম হবে, আপনি ঠিক করলে ISF-এর অগ্রগতি হবে, আপনি না ঠিক করলে ISF ওখানে পিছিয়ে যাবে। আপনার ওপরে পার্টির অগ্রগতি দাঁড়িয়ে আছে, অর্থাৎ আপনারাই কিন্তু অন্যতম পার্টির চালিকা শক্তি। সুতরাং আপনাদের কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, ভাষা কিভাবে কথা বলবেন, অ্যাপ্রোচ কিভাবে হবে, সবটাই কিন্তু আস্তে আস্তে সংযত হতে হবে। আমি একটা কথা বলবো, বিনয়ী হতে হবে। মানুষের জন্য কাজ করতে নেমেছি, প্রয়োজনে আমাদেরকে কি করতে হবে? পিঠ পেতে দিতে হবে। মানুষের জন্য আমরা কাজ করতে নেমেছি। আর আমাদের পার্টিতে কে চেয়ারম্যান, সভাপতি, সম্পাদক, জেলা কমিটি, ব্লক কমিটি, পার্টি এইসব নিয়ে ভাববেন না। এটা জাস্ট একটা সিস্টেম, কাজটা বুঝে নেওয়ার। এই যে আপনাদের এখানে যে উপস্থিত হয়েছেন, সবাইকে কি আমি ফোন করে বলা সম্ভব হবে আমার? তার জন্য কি হয়েছে, আমি কি করলাম, মুসাকে বললাম একটা কর্মী সম্মেলন করব। মুসা ভাই কি করলো, অঞ্চল নেতৃত্বদের বলল একটা কর্মী সম্মেলন ভাইজান করতে চাইছে। অঞ্চল নেতৃত্ব যে যার বুথের অঞ্চলের নেতাদের বলে দিল। সিস্টেম, এই সিস্টেমটার জন্য এই পদ। বাকি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আপনার যতটা অধিকার, আমারও অতটাই অধিকার, মুসারও অতটাই অধিকার, কারো অধিকার কম বেশি নয়। সমান শেয়ারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আপনারও আমারও। বুঝতে পারছেন কি বলছি? আমি যদি একটা ব্যবসার উদাহরণ দিই, ব্যবসায় অনেকে শেয়ারে টাকা এখন করছে, শেয়ার মার্কেটিংয়ে যুক্ত আছে। তবে একটা আমি অনুরোধ করব, ভুলভাল শেয়ারে যেন ইনভেস্ট করে ফেলবেন না, সর্বনাশ হয়ে যাবে। অনেকে শেয়ার মার্কেটিংয়ে এখন যুক্ত হচ্ছে, ভুংভাং জায়গায় করবেন না। কিন্তু যারা শেয়ারে দেখুন টাকা রাখে, প্রত্যেক দিন একবার করে চেক করে না, সত্যি কথা বলবেন। আমাকে অনেকজন বলেছিল রাখতে, আমি আমার টাকাই না, রাখবো কোথায়? কিন্তু আমি তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি, প্রত্যেক দিন দেখবেন সে শেয়ার চেক করে। 50 পয়সা যদি বাড়ে, 10 পয়সা বাড়লেও মনে খুশি হয় না, সত্যি কথা বলবেন। কারণ আপনার 100 শেয়ার কিনা থাকুক আর 1000 শেয়ার কিনা থাকুক, 10 পয়সা বাড়লেও কি মনে হয়, তাহলে আমার একটা শেয়ারে 10 পয়সা বেড়েছে, কোম্পানির বাড়ছে কিন্তু আমার শেয়ার লাগানো আছে, আমার খুশি হচ্ছে। তো পার্টিকে যদি আমি বিজনেস হিসাবে ধরছি, আমি বোঝানোর জন্য বলছি, এটা ভাবুন আপনার শেয়ার আছে এখানে। শেয়ারটা কি? আপনার সম্মান বাড়বে। শেয়ারটা কি? সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে। শেয়ারটা কি? স্কুলে টিচার যাবে। শেয়ারটা কি? হসপিটালে ডক্টর যাবে। শেয়ারটা কি? এই গতানুগতিক যে সমাজ ব্যবস্থা চলছে, যেখানে নারী পুরুষের মধ্যে বৈষম্য, জাতে জাতে বৈষম্য, ধর্ম বর্ণের মধ্যে বৈষম্য, এগুলো আমরা ঘুচাবো। তাহলে আমার কাজের যত আমরা কাজ করব, তত ওই আলোটা, অন্ধকারটা কি হবে? ঘুচবে। যত রাত গভীর হয়, তত সকাল এগিয়ে আসে। এখানে ধরো না অন্ধকার, যত আমরা লাইট জ্বালাবো, অন্ধকার তত দূরীভূত হবে। তো আমরা কাজটাকে বলুন লাইট জ্বালানো, তো আমরা যত লাইট জ্বালাবো তত কি হবে? অন্ধকার দূরীভূত হবে, আমাদের ভালো শেয়ারটা বাড়বে। তাই আমি আপনাদের বলবো, সেই মতো আমরা কাজ করব। আমাদের কথাবার্তা, চাল চলন, উঠা বসা সবটাই মার্জিত হতে হবে। এখন আমরা পার্টির নেতা হয়ে গেছি, আমাদের আর পার্সোনাল লাইফ বলে কিছু নাই। পার্সোনাল লাইফ বলে কিছু নাই, আমাদের সবটাই প্রাইভেট হয়ে গেছে, পাবলিক হয়ে গেছে। সুতরাং চলা উঠা বসা যেখানে যাই করব, ভাববেন আপনি যেটা করছেন সেটা ভাইজানের নাম হবে। আপনি ভালো করলে আব্বাস ভাইজানের নাম ভালো হবে, আর আপনি খারাপ করলে কার নাম খারাপ হবে? তাহলে আমরা কি করব? আমরা আমাদের ভাইজানের নাম খারাপ করব? তাহলে আমাদের অজান্তেও না কোনো খারাপ হয়ে যায়, সেটাও আমরা চেষ্টা হবে। ধন্যবাদ, সকলকে ভালো থাকবেন, সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আস্তে আস্তে হলটাকে আপনারা ছাড়বেন ভাই, আস্তে আস্তে আপনারা হলটাকে ছাড়ুন।